সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক মণ্ডলী, সবাইকে জানাই আমার প্রাণঢালার শুভেচ্ছা। নেটওয়ার্ক প্রতিবন্ধকতার কারণে ক্লাসগুলো রেকর্ড করে ইউটিউবে আপলোড করছি, যাতে করে তোমাদের উপকার হয়। তো তোমাদের সাথে আছি আমি রিজিয়া পারভিন, সহকারী শিক্ষক বাংলা, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া, গাজীপুর থেকে। আজকেও আমি বরাবরের মতো তোমাদের সাথে বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণীর একটি পাঠ নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের উপকারে আসবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্লাইডে দেখো কতগুলো ছবি রয়েছে। তো একটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি হরিণ রয়েছে, আরেকটি ছবিতে লবণ। তো এসব দেখে তোমরা কি কিছু বুঝতে পারছো যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব, কি পড়ব? আমরা আরেকটি স্লাইড দেখি। দেখো, একটি স্লাইড এখানে রয়েছে যার মধ্যে দুটো ছবি আছে। একটিতে দেওয়া আছে শ্রেণীকক্ষ, আরেকটিতে দেওয়া আছে ব্যাকরণ বই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে বানানগুলো আমি লিখেছি, এখানে একটি অক্ষর একটু বড় করে দেওয়া আছে, হাইলাইটস করে। তাহলে কি অনুমান করতে পারছো আমরা যে আজকে আমরা কি পড়ব? হ্যাঁ, আমি জানি ইতিমধ্যে তোমরা বুঝে গেছো যে আজকে আমরা নত্যবিধান নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি আমরা আজকে পড়ব। তো এখানে তোমাদের কিছু কাঙ্ক্ষিত অর্জন রয়েছে, শিখন ফল রয়েছে, অর্থাৎ এই পাঠ শেষে, এই ক্লাসটি শেষে তোমরা কি কি জিনিস শিখতে পারবে, কি কি আয়ত্ত করতে পারবে, চলো আমরা সেগুলো একটু দেখি। নম্বর 1 হচ্ছে নত্যবিধান কি তা বলতে নত্যবিধান বলতে কি বোঝায় তা বলতে পারবে। উদাহরণ সহ নত্যবিধানের নিয়মগুলো লিখতে পারবে। কিছু অশুদ্ধ শব্দ দেয়া থাকবে, সেই শব্দগুলো থেকে নত্যবিধান অনুসারে তোমরা সংশোধন করতে পারবে। আচ্ছা, তারপরে এখানে একটি চিত্র আমি তোমাদের বোঝার সুবিধার্থে দিয়েছি। তো চলো চিত্রটি একটু দেখি। আমরা জানি বাংলা ব্যাকরণের শব্দ কয়েক প্রকারে গঠিত হয়ে থাকে এবং এই শব্দগুলোর বিভিন্ন উৎস রয়েছে। তো উৎস অনুসারে শব্দগুলো কিভাবে আমরা দেখি, দেখো কত প্রকার সেটা লক্ষ্য করো। প্রথমে দেওয়া আছে তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি এবং বিদেশি। আচ্ছা, তাহলে এখন এই শব্দগুলো দেওয়ার কারণ হচ্ছে আমরা দেখব যে কোন কোন শব্দে মূর্ধন্যর ব্যবহার হয় এবং কোন শব্দে মূর্ধন্যর ব্যবহার হয় না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা অনুমান করতে পারছো বা বুঝতে পারছো। তাহলে চলো দেখি। হ্যাঁ, তৎসম শব্দে মূর্ধন্যের ব্যবহার হয়, তদ্ভবতে হয় না, অর্ধ তৎসমেও না, দেশি শব্দে না এবং বিদেশি শব্দে অবশ্যই না। তাহলে আমরা কি দেখলাম? উৎস অনুসারে শব্দ 5 প্রকারের: তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি এবং বিদেশি। তো এর মধ্যে কেবলমাত্র তৎসম শব্দে মূর্ধন্য এর ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা অতটুকু জানলাম। আচ্ছা, তাহলে কি তোমরা এখন বলতে পারছো নত্যবিধান কাকে বলে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি এতক্ষণে তোমরা বলতে পারছো নত্যবিধান কাকে বলে। তাহলে চলো এসো আমরা একটু মিলিয়ে নিই নত্যবিধান বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, বাংলা ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য এর ব্যবহারকেই নত্যবিধান বলে। আচ্ছা, এবার চলো আমরা তার পরের যে অংশটি রয়েছে সেটি নিয়ে একটু আলোচনা করি। এখানে একটি চিত্র আমি তোমাদের জন্য দিয়েছি, চিত্রটি একটু লক্ষ্য করো। পদ, আমরা জানি বাংলা ভাষায় বাক্যে ব্যবহৃত যে অর্থবোধক শব্দগুলো রয়েছে সেগুলোকে কি বলা হয়? পদ বলা হয়। অর্থাৎ বিভক্তিযুক্ত চিহ্নকে পদ বলে। যেই শব্দগুলোতে বিভক্তি চিহ্ন স্পষ্ট নেই সেখানে আমরা শূন্য বিভক্তি ধরব। তাহলে দেখো আমরা এরপরে কি দেখব। হ্যাঁ, পদ হচ্ছে আমরা জানি 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়াপদ।
আচ্ছা, আমরা উৎস অনুসারে শব্দে কোন কোন শব্দে মূর্ধন্যর ব্যবহার হয় না সেটা দেখেছিলাম। এখন আমরা দেখব এই পদের 5 প্রকারের পদের মধ্যে কোন পদের মধ্যে মূর্ধন্যর ব্যবহার হয় এবং কোন পদে মূর্ধন্য এর ব্যবহার হয় না। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো কেবলমাত্র ক্রিয়াপদে মূর্ধন্য এর ব্যবহার হয় না। অন্য যে 4টি পদ রয়েছে সেই সবগুলো পদে এই মূর্ধন্য এর ব্যবহার হয়ে থাকে। এবং তোমরা আরো জানবে যে নত্যবিধান ব্যাকরণের ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। আমরা জানি 4টি তত্ত্ব রয়েছে: ধ্বনি তত্ত্ব, রূপ তত্ত্ব, শব্দ তত্ত্ব, বাক্য তত্ত্ব, অর্থ তত্ত্ব। তো এই তত্ত্বগুলোর মধ্য থেকে কেবলমাত্র ধ্বনি তত্ত্বে বাংলা ব্যাকরণে নত্যবিধান আলোচনা হয়ে থাকে। এবার চলো আমরা দেখি যে এই যে নত্য বিধি রয়েছে সেই বিধি অনুসারে আমরা কিভাবে এদের প্রয়োগ করব। আচ্ছা, তো দেখো এখানে 3টি ছবি রয়েছে। কিসের কিসের ছবি রয়েছে সেটা একটু লক্ষ্য করো। প্রথমে রয়েছে তৃণ বা ঘাস যাকে আমরা বলি, রয়েছে চরণ বা পা, ভাষণ। ভাষণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে ভাষণ কাকে বলে। তো নিয়মটা কি হবে এখানে একটু দেখো। রি রিকার, র রফলা, রেফ ও মূর্ধন্য স এর পরে দন্তন্য থাকলে তা মূর্ধন্য হবে। অর্থাৎ রি রিকার বয়বিন্দু র, রেফ এবং মূর্ধন্য সর পরে অবশ্যই তৎসম শব্দে মূর্ধন্য ব্যবহার আমরা করব। সেই ক্ষেত্রে আমরা দন্তন্য ব্যবহার করব না। তাহলে চলো দেখি কিভাবে হয়। দেখো তৃণ শব্দে রিকারের পরে মূর্ধন্য হয়েছে, চরণ শব্দে র এর পরে হয়েছে এবং ভাষণ শব্দে মূর্ধন্য স এর পরে মূর্ধন্য হয়েছে। তাহলে এখানে আমরা আরো একটি দেখেছিলাম র ফলা। র ফলা বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, র ফলার ব্যবহার আমরা করেছিলাম। এখানে কর্ণ যে শব্দটি রয়েছে রেফের পরে, কর্ণ শব্দে রেফের পরে মূর্ধন্য হয়েছে। আমি আশা করি এই নিয়মগুলো তোমরা আয়ত্ত করতে। আচ্ছা, আবার দেখো একইভাবে শিক্ষার্থী বন্ধুরা, দুটো ছবি আছে। একটি হচ্ছে প্রাঙ্গণ বা উঠান যাকে বলি আমরা, আঙিনা যাকে বলি, রোপণ অর্থাৎ কৃষি জমিতে কোনো কিছু বুনে দেওয়া, বপন করা বা রুয়ে দেওয়া যাকে আমরা রুয়ে দেওয়া বলি। আচ্ছা, এখানে দেখো রি র মূর্ধন্যের পরে স্বরধ্বনি, অন্তস্থ ব হ অনুস্বর এবং কবর্গীয় পবর্গীয় ধ্বনির পরে মূর্ধন্য হয়। তো সেই নিয়ম অনুসারে এখানে দুটো ছবি এবং দুটো শব্দ দেওয়া আছে। এখানে দেখো প এবং রফলা, যে রফলা একটু আগে আমরা দেখেছিলাম। তারপরে আ ধ্বনি আছে, তারপরে উ এবং গ, তাহলে মূর্ধন্য হয়েছে। তাহলে কি? কবর্গীয় ধ্বনি, ক খ গ, গ অবশ্যই কবর্গীয় ধ্বনি। একইভাবে পবর্গীয় ধ্বনির কথা আমরা বলেছি, স্বরধ্বনি এবং কবর্গীয় ধ্বনি গেল প্রাঙ্গণ শব্দে। রোপণ শব্দে কি আছে দেখো, প এর পরে মূর্ধন্য হয়েছে। আমরা বলেছি স্বরধ্বনি এবং কি পবর্গীয় ধ্বনির পরে মূর্ধন্য হয়। তাহলে দেখো র এর পরে স্বরধ্বনি রয়েছে এবং পবর্গীয় ধ্বনিও রয়েছে, তাই এখানে আমরা মূর্ধন্য ব্যবহার করেছি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো একটি স্লাইড আছে দেখো। এখানে কণ্টক, কণ্ঠনালী, অগ্নিকাণ্ড 3টি শব্দ রয়েছে এবং 3টি ছবিও আমি তোমাদের সুবিধার্থে ব্যবহার করেছি। তো এই নিয়মটি দেখো, যুক্ত ব্যঞ্জনে অর্থাৎ যুক্ত ব্যঞ্জন বর্ণে টবর্গের ট ঠ ড ঢ পূর্বে মূর্ধন্য হয়। একটা জিনিস লক্ষ্য করো, এখানে একটি বোঝার সুবিধা রয়েছে। ট ঠ ড ঢ এর পরে কিন্তু মূর্ধন্য বর্ণটি ব্যবহৃত আমরা জানি। অর্থাৎ এই যে 5টি বর্গ রয়েছে, বর্গের মধ্যে এটা একটা বর্গ। তো এই বর্গে একটা জিনিস সহজে মনে রাখতে পারো যে মূর্ধন্য তার আগে যে 4টি বর্ণ রয়েছে তার সাথে ব্যবহৃত হয়, যেমন কণ্টক, কণ্ঠনালী, অগ্নিকাণ্ড। তো আমরা কিভাবে দেখি, চলো একটু দেখি কিভাবে বুঝবো। দেখো কণ্টক শব্দে যুক্ত ব্যঞ্জন মূর্ধন্য ট এর আগে আমরা ব্যবহার করব, পূর্বে বা আগে। একইভাবে কণ্ঠনালী ঠ এর আগে, অগ্নিকাণ্ড ড এর আগে। অনেক শব্দ রয়েছে, তোমরা আশা করি ব্যবহার করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় যে উদাহরণ সহ নত্য বিধানের যে নিয়মগুলি রয়েছে সেগুলি তোমরা লিখতে পারবে। পরে চলো আচ্ছা কিছু ছবি আমরা দেখি।
এই ছবিগুলোতে কি রয়েছে একটু লক্ষ্য করো। হ্যাঁ, প্রথম একটি রয়েছে বান বা তীর যাকে বলি, পানি বা হাত যাকে বলি, বীণা এটি হচ্ছে একটি বাদ্যযন্ত্র। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো দেখে আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোতে স্বভাবতই মূর্ধন্য হয়, অর্থাৎ এখানে কোনো নিয়ম হয় না, নিয়ম ছাড়াই এখানে ব্যবহৃত হয়। আবার একইভাবে দেখো রয়েছে গণনা করা, কোন, বাণিজ্য, এই শব্দগুলোতেও আমরা স্বভাবতই মূর্ধন্য ব্যবহার করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো বিদেশি শব্দে মূর্ধন্য ব্যবহৃত হয় না, অর্থাৎ বিদেশি যে কোনো শব্দেই মূর্ধন্য আমরা ব্যবহার করব না। তো এখানে কতগুলো শব্দ রয়েছে, অর্থাৎ একটি ছন্দ আকৃতি রয়েছে। তো এই যে ছন্দগুলো আমরা পড়ব, এই শব্দগুলো স্বভাবতই মূর্ধন্য ব্যবহার করে থাকি আমরা। এই শব্দগুলোতে অবশ্যই স্বভাবত মূর্ধন্য হয়, কোনো নিয়ম অনুযায়ী নয়। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কতগুলো শব্দ আমি তোমাদের উদ্দেশ্যে দিয়েছি, যে শব্দগুলো ভুল বানান আছে। তাহলে তোমরা কি করবে, এই শব্দগুলো দেখে দেখে বানানগুলো শুদ্ধ করে লিখবে। অবশ্যই আমি জানি তোমরা পারবে। আচ্ছা, তো চলো আমরা একটু দেখি আজকে কি পড়লাম। হ্যাঁ, উৎস অনুসারী শব্দ কত প্রকার পড়েছে? হ্যাঁ, আমি আশা করি তোমাদের মনে আছে। কোন পদে মূর্ধন্যের ব্যবহার হয় না? হ্যাঁ, এটাও আমি আশা করি তোমাদের মনে আছে। একটি পদে, অর্থাৎ পদ 5 প্রকার পড়েছে, এর মধ্যে একটি পদে মূর্ধন্যের ব্যবহার হয়নি। নত্যবিধান ব্যাকরণের কোন অংশ আলোচনা করা হয়? আমি জানি এতক্ষণে তোমরা বলতে পেরেছ। তো আমার সাথে এই নত্যবিধি ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।